আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যান্ড দ্য নিউ ভিডিও। আমি এবং আমার সাথে আছে আমির ভাই। আমরা দুজন আছি আপনাদের সাথে পোল্যান্ড থেকে। তো বাইরে অনেকটা ঠান্ডা, তবুও ঠান্ডার মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। তো আজকে ভিডিও টপিকস হলো যে ক্রোয়েশিয়াতে এসে আপনারা যেই ভুলগুলো করলে আপনার ইউরোপ জীবন ঝুঁকিপূর্ণ হবে, এরকম টাইপের কিছু ইনফরমেশন আজকে ভিডিওতে শেয়ার করবো। সো আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এরকম নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখবেন। তো আমার সাথে আছে আমির ভাইকে নিয়ে এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবো আজকে। তো আমির ভাই, ধরেন ক্রোয়েশিয়া থেকে নতুন আসছে, আসার পরে আপনারা তো নতুন গেছেন, আপনার তো মানে আপনার বিদেশ সম্পর্কে তো কোনো ধারণা ছিল না, কারণ আগে যেহেতু বিদেশ করেন নাই। তো ওই ক্ষেত্রে আপনি যখন ক্রোয়েশিয়াতে প্রবেশ করছেন একদম এয়ারপোর্ট থেকে, আপনার কি মাথায় ঘুরছে যে আমি যদি এরকম ভুলগুলো করি বা এরকম যদি মিস্টেকটা হয় তাহলে কি হইতে পারে, বা নতুনরা এসে কি মিস্টেক করতে পারে, যেই মিস্টেকের কারণে আমার ইউরোপ জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে, হ্যাঁ লাইফটা একদম মানে কি বলে একটা মানে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে, এরকম টাইপের কি আপনার কাছে মনে হয়েছিল? এরকম টাইপের আপনার বিস্তারিত শেয়ার করতে পারি দর্শক? বলতে পারি যে হিসেব করতে গেলে এয়ারপোর্ট থেকে শুরু করা যায়, একদম এয়ারপোর্ট থেকে। কারণ কি আপনি বিভিন্ন রকমের দেখা যায় অবৈধ কোনো জিনিস যদি এয়ারপোর্টে এটা ক্যারি করা হয় বা অতিরিক্ত টাকা ক্যারি করা হয়, হ্যাঁ অনেক এজেন্সি আছে না যে মানে টাকা দিয়ে দেয়। তারপর হচ্ছে আপনারা যারা ইউরোপ প্রবাসী, ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ, এক শহর থেকে আরেক শহরে বিমান অথবা বাসের মাধ্যমে যাতায়াত করতে চান, আপনারা চাইলে এই ইউরোপ ফ্লাইবাস টিকিট ভার্সেস গাইডলাইন্স থেকে খুবই কম দামে ডিসকাউন্টের সাথে এবং বিনামূল্যে গাইডলাইন্সের সাথে টিকিট সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন রকমের জিনিস দিয়ে দেয় যে এই জিনিসটা নিয়ে আমার আত্মীয় স্বজন আছে বা পরিচিত কেউ আছে, যে তার কাছে নিয়ে এটা পৌঁছায় দেওয়ার জন্য। এতে করে হয় কি দেখা যায় প্যাসেঞ্জার তো আর জানে না এইটাতে কি হবে কি আসে বিষয়। কারণ ওনারা যারা এজেন্সি ব্যবসা করে ওনারা জানে যে যারা নতুন লোক যায় তাদেরকে তেমন একটা চেক করেন না। যারা 2-3 বার ইউরোপে জার্নি করে তাদেরকে মানে প্রচুর পরিমাণ চেকিং করে, কেননা ওরা জানে যে এটা পুরাতন লোক। তো এই কারণে আর কি এই ইউরোপের যারাই নতুন লোক আসে তাদের কাছে বিভিন্ন রকমের জিনিস দিয়ে দেয় যেগুলা ইউরোপে অবৈধ, কিংবা এটা আনা যতটুকু পরিমাণ আনা যায় তার চাইতে অতিরিক্ত পরিমাণ দিয়ে দেওয়া হয়। যেমন আমার সাথে না বলতে আমাদের সাথেই ভিসা হয়েছিল, তো ওনার আর কি ওনারা পরে আসছে, তো ওনার সাথে আর কি 5 কার্টুন সিগারেট দেওয়া হয়েছে। তো পরবর্তীতে এয়ারপোর্টে ওইটা তারা আটকাইছে, আটকানোর পরে ওইটা মানে এত পরিমাণ সিগারেট আনা যায় না, মানে এটাতে আপনার কত 216 মেবি এরকম একটা আর কি তাদের আছে, রাইট আছে। তো ওনারা এজেন্সির যে লোক মানে সিগারেটটা দিয়েছিল, তো ওইটা হচ্ছে গিয়া প্রায় 5 কার্টুন। তো 216 চাইতে অনেক বেশি, প্রায় মেবি 1016 এরকম কিছু একটা হবে। ফলাফলস্বরূপ কি দাঁড়াইছিল? তো পরবর্তীতে তারা এটা আটকানোর পরবর্তীতে ওই ট্যাক্স দিয়ে তারপরে বের হইতে হয়েছে। যদি ওইখানে ওই জিনিসগুলো দিয়েও দেওয়া হয় মানে তাদেরকে যে আমি এই জিনিসটা নিব না, তারা এটাতে মানতে রাজি নয়। তোমার জিনিস তোমার নিতে হইব, ট্যাক্স দিয়ে নিতে হইব, ঠিক আছে। আর যদি বাই এনি চান্স অন্য কোনো অবৈধ জিনিস পাইতো তাহলে হয়তো বা জেল, আর নাইলে ব্যাগ, এই দুইটার একটা। তো এই কারণেই সবসময় আসার আগে সতর্ক হয়ে আসা উচিত, যে যাতে অন্য অবৈধ কোনো জিনিস ক্যারি করাটাই না ভালো মনে করি। যারা স্মোকিং করেন তারা হয়তো বা এই ইউরোপে সিগারেট অবশ্যই পাওয়া যায়, অনেকে ক্যারি করতে চায় বা অনেকে দিয়ে দেয়, এগুলো ক্যারি করার প্রয়োজন মনে করি। কারণ কি এইসব ছোট ছোট জিনিস নিয়ে দেখা যায় জীবনের একটা লাইফের অনেক বড় একটা মুহূর্ত। এই জিনিসটা অনেক সময় অনেকে সহ্য বা মানে এটা নিতে পারে না, পুলিশে হয়রানি হয়ে গেল বিনা কারণ। এই কারণে আর কি। আরেকটা বিষয় হচ্ছে দেখা যায় ইউরোপের মাটিতে আসার আগে অনেক দেখা যায় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ এটা করবো সেটা করবো, কিন্তু দেখা যায় এখানে কি রুলস অনেক কঠিন, আপনি চাইলেই সবকিছু করা সম্ভব নয়। তা এই কারণে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যদিও আপনি কোনো ঝামেলায় পড়েন, ওখান থেকে আপনার আইসা পড়াটাই সবচেয়ে উত্তম কাজ হবে, মানে পিসে আইসা ব্যাক করাটা। আচ্ছা, কারণ কারোর সাথে ফাইট করতে গেলে দেখা যাইতেছে আপনি ফরেনার, আপনাকে বিশেষ করে
দেখা যাইতেছে ফল ডে আমাদের তুলনায় এদেশীয়দের তাদেরকে বেশি প্রায়োরিটি দেবে। কারণ কি ওরা ভাষা জানে, আমরা ভাষা জানি না, ভাষাগত দক্ষতা নাই তেমন একটা। তো ওরা ভাষা জানে, ওরা দেখা যাইতেছে পুলিশে কনভার্স করে বিভিন্ন ভাবে অন্য একটা কাহিনী বানায় দিতে পারে, কিন্তু আমি এটা বলতে পারতাছি না। কিন্তু ও করছে কি বানায় বইলা দিচ্ছে, ঠিক আছে, বানায় বইলা দিতে পারে। বা একটা অ্যাক্সিডেন্ট যে কোনো কিছু, যেমন একটা স্কুটি বা গাড়ি যে কোনো কিছু চালাইলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ভুলের কারণে হয়েছে, সেটা হয়তো বা আমার উপর দিয়ে চড়াই দিতে পারে যে এটা আমার ভুলের কারণে হয়েছে। তার জন্য আমি মনে করি যে কোনো কিছুই সাবধানে করতে হইব। আর সবচেয়ে মূলত বিষয় হচ্ছে ইউরোপের মাটিতে ক্রাইমটা হচ্ছে যদি বাই এনি চান্স কোনো ক্রাইম কইরা বসেন তাহলে কোনো মাফ নেই, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটার জন্য মানে একটা ঝুঁকিপূর্ণ লাইফে দাঁড়ায় আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে ইউরোপ ছাড়তে হবে। হ্যাঁ, ইউরোপ ছাড়তে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যারা আমরা আসার পরে টিআরসি না করে ওই ক্রুশের ভিসা নিয়ে অন্য দেশে চলে যাওয়া, এটাও কিন্তু আপনার লাইফের জন্য একটা ঝুঁকিপূর্ণ হবে। কারণ টিআরসি যদি না নেওয়া হয়, দেখা যায় ভিসার ক্রোয়েশিয়ার ভিসার ভ্যালিডিটি থাকে হচ্ছে 46 দিন। নরমালি কি 46 দিনের ভিসা দেয় নাকি একটু বেশি দেয়? না এটাই দেয়। আচ্ছা, তো ওয়ার্ক পারমিট তো আসার পরে দেখা যাচ্ছে তোমার কি বলে এটা 1 মাসের মধ্যে 1 মাসের ভিতরে টিআরসি কাট হয়ে যায়। তো 1 মাসের ভিতরে টিআরসি কাট হয়ে গেলে তো 46 দিন, আরো মেবি 15 দিন এরকম হাতে সময় থাকে। তো আমার মধ্যে এই 46 দিনই তাদের কাছে সবার কাছে বেশি হয়ে যায়। অনেকে দেখা যায় ওই ভিসাটা ঢুকছে, ঢোকার পরে তারপর অন্য দেশে মুভ করা ফেলে। এরকম অনেক দেখছি যে দেখা যাইতেছে আইসেই সাথে সাথে মুভ করা। 46 দিনের ভিসা দিয়ে নরমালি কিন্তু আমাদের ওইরকম মানে কাছের মানুষ কিন্তু সাথে থাকে না। দেখা যায় কেউ ইতালি, ফ্রান্স বা পর্তুগাল, জার্মানি দেশগুলোতে চলে যায়। তো যখন যে ওই ভিসাটাতে ওই দেশগুলোতে চলে যায়, যাওয়ার পরে মনে করে যে কেস করবো, এটা করবো, ওটা করবো, কইরা মানে লিগেল হবো। কিন্তু ওটা করতে করতে দেখা যায় এরকম অনেক মানুষ দেখেছি যে অলরেডি মনে করেন 2-3 বছর 4 বছর পার করে দিচ্ছে, এখনো কোনো হদিস মিলে নাই, এখনো কোনো এরকম মানে লিগেল হওয়ার মতো এরকম কোনো কিছু মিলে নাই। তো ওইখানে দেখা যায় যে দেশে আসছেন ওই দেশের টাকা কম ইনকাম হলেও, আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, আপনাদের একটা সমীকরণ দেখাবো আর কি। অন্যান্য জনরা যারা নাকি ক্রোয়েশিয়া অথবা রোমেনিয়া অন্যান্য দেশগুলোতে ভিসা নিয়ে আসার পরে মানে এখানে না থেকে টিআরসি না করে অন্য দেশে বেশি টাকা ইনকামের লোভে ওই দেশগুলোতে চলে যায়, তখন তারা কত টাকা ইনকাম করতেছে, তাদের অবস্থানটা কি বর্তমানে, আর যারা ওই দেশগুলোতে বর্তমানে আছে, যে দেশে ভিসা নিয়ে আসছে, তাদের অবস্থাটা কি, এই টাইপের একটা সমীকরণ ভিডিও আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করবো। তাহলে আপনারা অথবা বুঝতে পারবেন যে কি সমীকরণ কোনটা আমার জন্য লাভজনক, কোনটা আমার ক্ষতিজনক আর কি। কেননা ওই দেখা যায় যে কাগজপত্র গুলো করতে আর হচ্ছে কাগজপত্র করতে করতে কিন্তু দেখা যায় মানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু চলে যায়, কিন্তু এটা কিন্তু আমরা আগে গণি না। অবশ্যই আগে গণি না কিন্তু যে আমরা এত টাকা যাবো, কারণ এমনি তো নরমালি যদি আমরা কেউ যদি এক দেশে প্রবেশ করি ভিসা নিয়ে, ওই দেশে যদি থাকি, ওই দেশে কাগজপত্র কোনো খরচ আছে করতে? আমি কাগজপত্র করতে আমার কোনো টাকা লাগে না, কোম্পানি সব পে করছে, কোম্পানির কিন্তু এরকম আমারে কোনো খরচ নাই। ইভেন আমার হচ্ছে যে যাতায়াত, যে আমি পুলিশ স্টেশন গিয়ে যে ফিঙ্গার দিছি, যাতায়াত ট্যাক্সি ভাড়াটা পর্যন্ত কোম্পানি পে করছে। তো এখন আমি হচ্ছে যদি অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো দেশে গিয়ে যদি আমি কাগজ করার চেষ্টা করি, তখন লয়ার ধরতে হইব। হ্যাঁ, তো আমার যে লয়ার ছিল ক্রোয়েশিয়াতে, সেটা হচ্ছে কোম্পানির লয়ার, পার্সোনাল লয়ার। তো ও আমাদের কোম্পানির সবকিছু হ্যান্ডেল করতো। তো এখন হচ্ছে মূলত বিষয় অন্য কোনো দেশে যায় যদি আমি কোম্পানি ছাড়া নিজে কাগজপত্র করার চেষ্টা করি, দেখা যাচ্ছে প্রথমে অবস্থায় বিভিন্ন লোক যোগাযোগ করতে হয়, সময় ব্যয় হবে, তারপর পাশাপাশি লয়ার ধরতে হবে, সমীকরণটা একটা ভিডিও আমরা শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর আপনারা বিশেষ করে মানে এই ভিডিওটা মানে অন করার মূলত আমার মানে ইচ্ছে ছিল যে আপনারা যাতে ভিসা নিয়ে ওই দেশেই থাকেন, অন্য দেশে মুভ করলেই মনে করেন ঝুঁকিপূর্ণ এক কথায়, যেমন না যে অন্য দেশে মুভ করলে আমার অনেক লাভ হয়ে যেতেছে, এরকম টাইপের কিছু না। দেশে বিছানে যাচ্ছেন, এদেশে থাকেন। এভারেজ হিসাব করতে গেলে দেখা যায় অন্য একটা দেশে গিয়ে যদি আমি অবৈধ থাইকা 1 থেকে 1.5 লক্ষ টাকা যদি ইনকাম করি, আমি যেই দেশে যাচ্ছি ওই দেশে আমি 1 থেকে 1.5 লাখ টাকা কি বৈধভাবে কামাইতে পারি। তো 1.5 লক্ষ টাকা যদি আমি বৈধভাবে কামাইতে পারি, আমি অবৈধ হওয়ার তো কোনো মানে নেই। এটা হচ্ছে মূলত বিষয়। সবাই চিন্তা করার আরেকটা জিনিস কি, এই যে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন সমস্যা না হইলে যদি মুভ করি, দেখা যাইতেছে আমার একটা প্রবলেম হয়েছে, এই বিদায় আমি হয়তো মুভ করছি। এখন যদি প্রবলেম না হয়ে থাকে, তাহলে মুভ করাটা আমি মনে করি যে বোকামি ছাড়া আর কিছুই না। কেননা অনেকে আছে শখে শখে, হ্যাঁ অনেক শখে সবাই যেতেছে, আমিও যাই, কিন্তু এটা হচ্ছে বোকামি, এর চাইতে বোকামি আর কিছুই না। কারণ
আমি সবসময় একটা কথাই বলি যে বিদেশের মাটিতে কাগজপত্রটা সবচেয়ে মূল্যবান জিনিস। এই জিনিসটা আপনি যদি নষ্ট করেন তাইলে আপনার মতন বোকা আর কেউ নাই, ঠিক আছে। আর একটা বিষয় না বললেই নয়, যে বাংলাদেশ থেকে যে আমরা ভিসা নিয়ে আসি, এতে করে যদি আমরা অন্য দেশে মুভ করি বাংলাদেশের একটা প্রভাব পড়ে। এটা সত্যি, এটাও রাইট। হ্যাঁ, এখন যদি বাংলাদেশে এই প্রভাবটা পড়ে, আমাদের পিছে যারা আছে, যারা অলরেডি প্রসেসিং করতেছে, তাদের উপরে একটা প্রভাব পড়ে, তাদের ভিসা দেওয়ার উপরে একটা সন্দেহবাচক, ঠিক আছে, মানে আজ করে যে তারা কি থাকবে কি থাকবে না। তো এই কারণে সব অ্যাভারেজ আমরা এইসব করতে গেলে দেখা যায় আমরা আসলে কিছুদিন অবশ্য দেখি কি অবস্থা কোম্পানি, তারপরে মুভ করার চেষ্টা বা চিন্তা ভাবনা করবো। অনেকে বলে যে ভাই আমার জায়গায় আপনি ফেস করে দেখেন কেমন, বাট যেমন আপনি যখন মুভ করছেন মানুষ বলতে পারে যে আপনি বলতেছেন আপনি কেন মুভ করছেন, কিন্তু আপনার সিচুয়েশনটা কি হয়েছে সেটা তো আমরা জানি, ফিল করতে পারতেছেন। দর্শক যারা শুনছে তারাও ফিল করতে পারতেছে যে হ্যাঁ কি সমস্যাটা ছিল, অ্যাকসেপ্টেবল একটা সমস্যা। অনেক আছে কি ভালো লাগে না জায়গায় একজন আত্মীয় আছে, এটা আছে একটা, আর কাছে না সত্যিকার অর্থেই কোনো না কোনো বড় একটা প্রবলেমে ছিল, তার জন্য মুভ করে। আমার হাতে অপশন ছিল, আমি যখন ক্রোয়েশিয়াতে ঢুকছি তখন আমার হাতে অনেক অপশন, কিন্তু অপশন থাকা অবস্থায় কিন্তু আমি মুভ করি নাই। আমি ক্রোয়েশিয়াতে 3 থেকে 2.5 মাস ছিলাম, 2.5 মাসের উপরে 3 মাস ছিলাম। তো 3 মাস কেন ছিলাম? কারণ আমি চিন্তা করছি যে যতক্ষণ পর্যন্ত আমি টিকা থাকতে পারি ক্রোয়েশিয়াতে ততক্ষণ পর্যন্ত আমি থাকবো। যখন দেখবো যে না এটাতে আর সম্ভব নয়, তখন আমি মুভ করবো। এই চিন্তা ভাবনায় আমি অটল রয়েছিলাম, কিন্তু এখন পরবর্তীতে দেখা যায় আর পরিবর্তন করা বাধ্য হয়েছি, দেখা যাইতেছে বিভিন্ন প্রবলেমের কারণে। যাই হোক, এগুলা অনেকভাবে বলা হয়েছে, এটা নিয়ে আর কথা না বললেই। তো আমরা এখানে ভিডিওটা শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনাদের কি জানার আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।